ভারত জুড়ে যুদ্ধের মহড়া, ২৪৪টি জেলার মানুষকে কেন অভ্যস্ত করা হচ্ছে গোলাগুলি, অ্যাটাক, সুরক্ষার কৌশলে? যদি বলি এই মহড়ার লক্ষ্য কোনো দেশ নয়, বরং অন্য গ্রহ থেকে আসা কিছু। প্রস্তুত থাকুন, আজ আমরা জানব এমন এক সত্য যা আপনার চিন্তাকে কাঁপিয়ে দেবে। আজ আমরা বিশ্লেষণ করব কেন ভারত ২৪৪টি জেলায় একসঙ্গে যুদ্ধ মহড়া চালাচ্ছে এবং এর পিছনে কি সত্যি এলিয়েন আক্রমণের সম্ভাবনা আছে। তথ্য, যুক্তি আর রহস্যে ভরা এই ভিডিওটি মিস করবেন না। আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল রেহাত টক্স লাইভ। আর আমি আপনাদের সাথে আছি তাহের। আগে একবার এমন যুদ্ধের জন্য মক ড্রিল হয়েছিল ১৯৭১ সালের ৭ই মে। এবারেও শুরু হয় ৭ই মে। তবে ১৯৭১ সালে ভারত পাকিস্তান যুদ্ধের সময় জনগণকে নিয়ে কোনো সংগঠিত মক ড্রিল বা মহড়া হয়নি, যেমনটা আজকের দিনে হয়। কিছু নির্দিষ্ট এলাকায় যুদ্ধকালীন সতর্কতা হিসেবে কিছু ব্যবস্থা নেওয়া হয়েছিল মাত্র। এখন ১৯৭১ সালে ঠিক কী হয়েছিল? সিভিল ডিফেন্স ব্যবস্থা চালু ছিল। বড় শহরগুলোতে যেমন কলকাতা, দিল্লি, মানুষকে ব্ল্যাকআউট, সাইরেন ও শেল্টার ব্যবহার করার নির্দেশ দেওয়া হয়েছিল। বিশেষ করে পূর্ব পাকিস্তান, আজকের বাংলাদেশ, সীমান্ত লাগোয়া রাজ্যগুলোতে মানুষকে সতর্ক রাখা হয়েছিল। সরকারি ঘোষণা ও নির্দেশ, সংবাদপত্র ও রেডিওর মাধ্যমে মানুষকে কিছু সতর্কতা মানতে বলা হয়েছিল, যেমন রাতে আলো না জ্বালানো, বিস্ফোরণের সময় মাটিতে শুয়ে পড়া ইত্যাদি। প্রচলিত অর্থে মক ড্রিল ছিল না। আজকের মতো সংগঠিত মহড়া, যেখানে আগেই যুদ্ধ পরিস্থিতি বানিয়ে পুলিশ, সেনা, নাগরিকরা অনুশীলন করছে, সেদিন সেরকম কিছু ছিল না। এবার কিছু অবাক করার সংখ্যা তথ্য জেনে নিন। ১৯৭১ সালের ১৯৭১ ডিজিট ৪টি যোগ করলে হয় ১৮, আর ১৮-র ১ ও ৮কে যোগ করলে হয় ৯, আর ৯-এর সাথে ৭ই মের ৭কে যোগ করলে হয় ১৬, আর এই ১৬-র ১ ও ৬কে যোগ করলে হয় ৭। ঠিক একইভাবে ২০২৫ সালে ৭ই মের হিসাব করলে ৭ই আসে। দুবারের সাল দুটোর ডিজিট যোগ করলে হয় ৯, আর তারিখের ডিজিটগুলো যোগ করলে একই সংখ্যা আসে, অর্থাৎ ৭। এখন ষড়যন্ত্র তত্ত্ব মতে এই ৯ ও ৭ সংখ্যার গুরুত্ব কী? আপনি যদি গুগলে ৬৬৬ লেখেন, তাহলে বাইবেলের মতে ৬৬৬-এর অর্থ দাঁড়াবে দ্য নাম্বার অব দ্য বিস্ট, অর্থাৎ এটা ইবলিশের নম্বর। এবার এই তিনটি ৬কে যোগ করলে পাওয়া যাবে ১৮, আর ১৮-র ১ ও ৮কে যোগ করলে পাবেন ৯। তাহলে এই ড্রিলের পিছনে কি ইবলিশের মদত আছে? এবার ৭ সংখ্যার গুরুত্ব বা অর্থ জেনে নিই। ৭ই মে নির্বাচন ও ভোটের দিনে ষড়যন্ত্র। ২০১৪ সালে ৭ই মে ষষ্ঠ দফার লোকসভা ভোটে পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ সহ ১২টি রাজ্যে ভোট হয়। মোদি ঝড়ে বিজেপি ক্ষমতায় এলেও সেই সময় বিরোধী দলগুলোর অভিযোগ ছিল ইভিএম হ্যাকিং, ভুয়া ভোটার, মিডিয়ার পক্ষপাত, দুষ্ট রিপোর্টিং। এইসব অভিযোগ আজও পুরোপুরি খণ্ডিত হয়নি। ৭ই মে সাম্প্রদায়িক উত্তেজনা ও দাঙ্গা। ১৯৯৮ সালে ৭ই মে কর্ণাটকের হুবলি এলাকায় হিন্দু মুসলিম উত্তেজনার খবর ছড়ায়। স্থানীয় কিছু রাজনৈতিক নেতার উস্কানিতে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যায়। এখনও পর্যন্ত অনেকেই এই ঘটনাকে বলেন গোপন ধর্মীয় ষড়যন্ত্রের ফসল। ৭ই মে ও মিডিয়া নিয়ন্ত্রণ। ২০২০ সালে ৭ই মে বিগত মহামারী সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করার কথা ছিল, কিন্তু সেটা হঠাৎ পিছিয়ে দেওয়া হয়। সাংবাদিক রাবিশ কুমার বলেছিলেন, এই তথ্য সরকারকে প্রশ্নবিদ্ধ করতে পারত, তাই হয়তো এটি চাপা দেওয়া হয়েছে। এই ধরনের ঘটনা আবারও প্রশ্ন তোলে, ৭ই মে কি ইচ্ছাকৃতভাবে ব্যবহার করা হয় অপারেশন ঢাকতে? জ্যোতিষতত্ত্ব ও ৭ই মে, এটা কি অশুভ? কিছু জ্যোতিষ বিশ্বাস অনুযায়ী ৭ই মে এমন একটি দিন যখন গ্রহ নক্ষত্রে অদ্ভুত মেলবন্ধন হয়। এর ফলে নাকি রাজনৈতিক অস্থিরতা ও হিংসা দুর্যোগের সম্ভাবনা বাড়ে। যদিও বৈজ্ঞানিকভাবে এর কোনো ভিত্তি নেই, তবুও ভারতের বেশিরভাগ মানুষ এই বিশ্বাসে চলেন। ৭ই মে এক কাকতালীয় নাকি পরিকল্পিত ষড়যন্ত্র? এত কিছুর পরও প্রশ্ন ওঠে, এই তারিখটি কি নিছক কাকতালীয়ভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, নাকি সত্যিই কেউ আছে যারা এই দিনটিকে বেছে নেয় তাদের গোপন কাজের জন্য? কারণ আধুনিক ষড়যন্ত্র তাত্ত্বিকেরা এই সংখ্যাটিকে ম্যাজিক্যাল বা গোপন শক্তির বাহক হিসেবে দেখেন। ফ্রিমেশন, ইলুমিনাটি বা তেমন কিছু গোপন সংগঠনের প্রতীকে ৭ সংখ্যার উপস্থিতি পাওয়া যায়। নিউমেরোলজিতে ৭ হলো জ্ঞান, অনুসন্ধান ও আধ্যাত্মিকের প্রতীক, যা গোপন শক্তির অনুসন্ধানে ব্যবহৃত হয় বলে বিশ্বাস করা হয়। ২০২৫ সালের এই মহড়ার প্রকৃতি। ২০২৫ সালের এপ্রিল থেকে মে ভারত সরকার দেশ জুড়ে ২৪৪টি জেলায় শুরু করেছে যুদ্ধ প্রস্তুতির মহড়া, কিন্তু এই মহড়ার ধরন আলাদা।
সাধারণ যুদ্ধ মহড়ায় যেখানে সেনাবাহিনীর ভূমিকায় মুখ্য থাকে, এখানে সাধারণ মানুষ, হাসপাতাল, পুলিশ, প্রশাসন সবাইকে অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রশ্ন উঠছে কেন? ইউএফও রিপোর্ট ও ভারতের প্রতিক্রিয়া। 2023 সালে পেন্টাগন একটি ইউএফও রিপোর্ট প্রকাশ করে, যেখানে বলা হয় পৃথিবীতে এলিয়ান বস্তু দেখার সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এরপর থেকে বিভিন্ন দেশের সরকার চুপচাপ হলেও ভিতরে ভিতরে প্রস্তুতি নিচ্ছে বলে অনেক তথ্য রয়েছে। ভারত কি সেই পরিকল্পনার অংশ? প্রজেক্ট ব্লুবিম ও ভারত। একটি জনপ্রিয় ষড়যন্ত্র তত্ত্ব হচ্ছে প্রজেক্ট ব্লুবিম। এই তত্ত্ব অনুযায়ী বিশ্ব সরকার গঠনের আগে পৃথিবীতে একটি নকল এলিয়েন আক্রমণ ঘটানো হবে, যাতে মানুষ ভয় পেয়ে একত্রিত হয় এবং বিশ্ব নেতাদের নিয়ন্ত্রণে আসে। ভারতের মহড়া কি সেই ব্লুবিমের পরিকল্পনার অংশ? ভারতের মাটিতে এলিয়ানের আভাস। গত কয়েক বছরে ভারতেও এলিয়েন বা অজানা বস্তুর খবর পাওয়া গেছে। লাদাখ সীমান্তে অজানা উড়ন্ত বস্তু, মহারাষ্ট্রে রাতের আকাশে আলোর বলয়, নাগাল্যান্ডে গায়েব হওয়া রেডিও ফ্রিকোয়েন্সি, এই সবইকে ইঙ্গিত দেয় যে কিছু আসছে। জনগণকে মানসিকভাবে প্রস্তুত করার কৌশল। যখন মানুষকে যুদ্ধ পরিস্থিতিতে রাখা হয়, তখন তার মানসিক প্রতিক্রিয়া বুঝে নেওয়া সহজ হয়। এই মহড়ার লক্ষ্য হলো মানুষ কতটা ভয় পায়, তারা কিভাবে সাড়া দেয়, কত দ্রুত তারা নিয়ন্ত্রণে আসে। এটাই কি সরকার চাইছে? যেন ভবিষ্যতের বৃহৎ আতঙ্কে সবাই নিয়ন্ত্রিত থাকে। ভবিষ্যতের সম্ভাবনা। আজ হয়তো কোনো এলিয়েন আসেনি, কিন্তু এই প্রস্তুতি ইঙ্গিত দেয় কিছু একটা ঘটতে চলেছে। হয়তো 2025-এর শেষের দিকে আমরা এমন কিছুর মুখোমুখি হব, বা হয়তো তারপরে কোনো একদিন এমন কিছু ঘটনার মুখোমুখি হব যা আজকে আমরা বিশ্বাসই করি না। ভারতের মতো এমন একটি বড় দেশকে এলিয়েনদের বিরুদ্ধে প্রতিরোধ করার প্রস্তুতি নিচ্ছে। এই ভিডিওটি যদি আপনার চিন্তাকে নাড়িয়ে দিয়ে থাকে, তাহলে একবার নিজেই ভাবুন, সত্যি কি আমাদের সামনে, না আমাদের থেকে লুকানো? আপনি কি বিশ্বাস করেন এলিয়েন আক্রমণ সম্ভব? কমেন্টে জানান আপনার মতামত। আশা করি আজকের ভিডিও থেকে নতুন কোনো তথ্য পেলেন। আজ তাহলে এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ, সাবধানে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফিজ।